প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি এস.এম. রাশিদুল ইসলাম। ধন্যবাদ। স্বাগত আপনাকে। জি ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, শিক্ষাঙ্গনে অস্থিরতা, নেই পরিকল্পিত সমাধান, দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। 3 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও অচল অবস্থা কাটেনি, এনবিআর আন্দোলন। দৈনিক যুগান্তর, জাতীয় সংসদ নির্বাচন, আসন সীমানায় বড় পরিবর্তনের চিন্তা, দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি। দৈনিক সমকাল, সারা দেশে সরকারি 14 হাসপাতালে বন্ধ আইসিইউ সেবা, এবার ঢাকা অচলের হুমকি, ইশরাকের মেয়র পদ নিয়ে জটিলতা। কালের কণ্ঠের শিরোনাম, সরকারকে চাপে রাখবে বিএনপি, ঢাকা যেন আন্দোলনের শহর, আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টার। বাংলাদেশ প্রতিদিন, একদিনে 5 আন্দোলন, ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে আলটিমেটাম, উচ্চ পর্যায়ের জরুরি বৈঠক। বাংলাদেশ মানব জমিন, এই দুর্ভোগের শেষ কোথায়, সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে, মির্জা ফখরুল বলেছেন। আমাদের সময় শিরোনাম, দাবি বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী, সীমান্তে আলো নিভিয়ে চলছে ভারতের পুশ ইন, বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে প্রধান উপদেষ্টা। আমার দেশের শিরোনাম, এনসিপিতে টানাপোড়েন, 6 দিন ধরে অবরুদ্ধ নগর ভবন, আজও সমাবেশ। খবরের কাগজ, ঢালাও মামলা, গ্রেপ্তার, বিক্ষোভ, বৃষ্টি, যানজটে নাকাল নগরবাসী। সময়ের আলো, সমাধানের সন্ধান পাল্টা ব্যবস্থা নয়, স্যাটেলাইট ইন্টারনেট যুগে বাংলাদেশ। কালবেলার শিরোনাম, শিশুদের হাতে হাতে নিম্নমানের বই, সরকারকে আরো 2 মাস দেখবে বিএনপি, ইশরাক ইস্যুতে সরকার বিএনপি দূরত্ব প্রকাশ্যে। দৈনিক ইনকিলাব, করিডরের বিরুদ্ধে সিপাহী জনতা, বড়পুকুরিয়ার কাজ পেলেন ওবায়দুল কাদেরের ভাতিজা। রূপালী বাংলাদেশ, তেল চুরি করতে করতে নামি তার তেল শুক্কুর, ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের। বললেন মির্জা ফখরুল, সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। দৈনিক জনকণ্ঠ, আলোচনায় সমাধান চায় বাংলাদেশ, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক, স্টারলিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। আপনি শিরোনাম শুনলেন, যে শহরটাতে আমরা বসবাস করি সেই শহরের পরিস্থিতি নিয়ে 2টি পত্রিকার শিরোনাম যদি আপনাকে আবার শোনাই আমি। সমকাল, এবার ঢাকা অচলের হুমকি, ইশরাক মেয়র পদ। কালের কণ্ঠের শিরোনাম, ঢাকা যেন আন্দোলনের শহর, মার্চ টু যমুনা, পুলিশের বাধা, কাকরাইলে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের। ঢাকা উত্তর সিটি, প্রশাসক এজাজের অপসারণে 48 ঘন্টার আলটিমেটাম। ঢাকা দক্ষিণ সিটি, নগর ভবনের সামনে বিক্ষোভ, ইশরাককে শপথ পড়াতে আলটিমেটাম। এবং যেটা বলেছি শিরোনামে, যে যদি দাবি মানা না হয় তাহলে ঢাকা অচলের হুমকি। তা ঢাকার মানুষ দোষ কি করলো? রিজন ভাই, আপনাকে ধন্যবাদ। যারা এই অনুষ্ঠানটি শুনছেন দেখছেন তাদেরকে ধন্যবাদ। ভাই দেখুন, আমরা গত কয়েকদিন আমরা দেখেছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে, যেহেতু সরকার একটা, আমরা গত 15 বছর একটা রেজিমে ছিলাম, তারপরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে সরকারের জায়গা থেকে বলা হচ্ছিল যে আমরা মানবাধিকারটাকে, আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি। তো এরকম, এবং সরকারের, আমার কাছে মনে হয়েছে যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী সহ সামগ্রিকভাবে সরকারের যে প্রশাসন আছে তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল একটা উদার, যে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু মত প্রকাশের স্বাধীনতা মানে এরকম নয়। আমরা দেখেছি যে আন্দোলন কিন্তু করতে পারে, কিন্তু সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে প্রেস ক্লাব, আমরা 2 দিন আগে দেখেছি যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত একটা গ্রুপ, যারা আন্দোলনের নামে প্রেস ক্লাবটাকে 4-5 ঘন্টা অবরুদ্ধ করে রাখা, একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা। আমি প্রেস ক্লাবের একজন মেম্বার হিসাবে ওখানে আমার ঢুকতে আধা ঘন্টা লেগেছে শুধু ওই পরিস্থিতির কারণে। তো যাই হোক, আমি বলছি যে সব আন্দোলন কিন্তু যৌক্তিক আন্দোলন হচ্ছে না।
মানে আপনার মন চাইলেও আপনি একটা দাবি নিয়ে রাস্তায় নেমে গেলেন। যেমন গতকাল আমরা দেখেছি যে শ্রমিকদের যে বিষয়টি বললেন যে একটা গার্মেন্টসের যে তাদের বেতন দেওয়া হচ্ছে না, তো তারা প্রথমে এই বিজয়নগরের দিকে তাদের হচ্ছে তারা বসছিল, ওখান থেকে পরে চিপাইট বাজারের বাসভবনের দিকে গেলেন। আমি বলছি যে আপনি মন চাইলে আর যেখানে একটা ইয়ে নেই, এই যে প্রধান উপদেষ্টা, আমি কি এই জায়গায় আপনাকে একটা থামিয়ে দিয়ে প্রশ্ন করতে চাই, মন চাইলো আন্দোলন করছে, মব সৃষ্টি করছে, কিন্তু মন চাইলে আন্দোলন করার পরে তো দাবি আদায় হচ্ছে। যেমন ধরা যাক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন হলো, যমুনামুখী আন্দোলন হলো, 2 দিন 3 দিন পরে দাবি তো মেনে নেওয়া হলো। তাহলে এই ধরনের দৃষ্টান্ত যখন হবে তখন তো অন্যরা ভাববে আমি একটা চাপ সৃষ্টি করি। হ্যাঁ, আমি জাস্ট দৃষ্টান্তটা বলার, আমি বলছিলাম যে মানে যে আন্দোলনগুলো হচ্ছে যেটা আগে করা যেত, জগন্নাথের সমস্যাটা যদি আগে সমাধান করা যেত তাহলে তো এত পরিস্থিতি সৃষ্টি হতো না। এটা ঠিক। আমি বলছি যে সব আন্দোলনগুলো, এই যে আন্দোলনগুলো হচ্ছে কিছু আন্দোলন তো নিশ্চয়ই যৌক্তিক আছে, আবার কিছু আন্দোলন আমি বলছি যে অযৌক্তিক। হ্যাঁ, আপনি জগন্নাথের যে বিষয়টি বলেছেন, জগন্নাথের আন্দোলনটাও সরকার তাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়েছে, কিন্তু আপনি দেখেন তাদের যে দাবি ছিল সেই দাবির একটা বড় অংশ কিন্তু আর্থিক বিষয় নিয়েছিল। তাদের হচ্ছে আবাসনের ব্যবস্থা করতে হবে, আবাসিক বৃত্তি। হ্যাঁ, এইটা কিন্তু হঠাৎ করে হয় না, হঠাৎ করে হয় না, কারণ এটার জন্য তো আপনার বিরাট একটা বাজেট লাগে, অনেক টাকা পয়সা। হ্যাঁ, অনেক টাকা পয়সা লাগে। তো সরকার মেনে নিয়েছে, ঠিক আছে, বাট এটা যে কবে বাস্তবায়ন হবে সেটাও কিন্তু একটা সংশয়ের ব্যাপার আছে। আমি নিজে অর্থনৈতিক সাংবাদিকতা করেছি, এই প্রক্রিয়াগুলো সম্পর্কে আমার একটা ধারণা আছে। এই জন্য আমি বলছি যে মানে জগন্নাথের আন্দোলনটাই যদি বলেন যে আপনি এখনই বললেন যে হচ্ছে আবাসনের ব্যবস্থা করতে পারে, আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু সরকারের যে রেভিনিউ যেটা, সেটা যে খুব বেশি ভালো অবস্থা আছে এরকম না। সো আমি বলছি যে এটা আসলে কতটুকু মানে এই সরকার দাবি মেনে নিয়েছে, কিন্তু বাস্তবায়নের জায়গাটা কিন্তু একটা সন্দেহ বা ইয়ের রয়ে যায়। আপনাকে প্রসঙ্গক্রমে আরেকটা প্রশ্ন করতে চাই। যেমন ধরা যাক দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন নিয়ে এই যে আন্দোলন চলছে, ইশরাক সাহেবকে মেয়র পদে শপথ করাতে হবে, তা যে প্রশ্নটা উঠেছে যে নির্বাচন কমিশন পর্যন্ত আসার পরে, গেজেট জারি হওয়ার পরে এটা কেন হচ্ছে না? তারপরে আরেকটা কথা তার বলা হচ্ছে যে একই প্রক্রিয়ায় চট্টগ্রামের ভদ্রলোক যদি মেয়র হতে পারেন তাহলে এখানে হতে পারবেন না কেন? এই যে নানা ধরনের প্রশ্ন হচ্ছে, কিন্তু যদি জি ভাই, আপনি যেটা বললেন সেটা একটা লজিক, কারণ যেহেতু চিটাগাংয়ের যিনি মেয়র এখন দায়িত্ব পালন করছেন উনি কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছেন, তাহলে ইশরাক আবার আর একটা ব্যাপার, যদি আপনারা ওই রেজিমের নির্বাচনকে যদি আপনারা অবৈধ বলেন, আমরা যদি অবৈধ বলি, অবৈধ নির্বাচন তো ছিল, তাহলে ওই নির্বাচন থেকে সেটা আপনি যেমন বিএনপির পক্ষ থেকে ইশরাকের বিষয়টি যেমন হচ্ছে বলা হচ্ছে যে তাকে দায়িত্ব, আজকে তো পত্রিকায় এসেছে। আবার দেখেন আরেকটি যে রাজনৈতিক দল এনসিপি, তারা কিন্তু বলছে যে নির্বাচনকে যদি আপনি অবৈধ বলেন, আগের রেজিমের নির্বাচনকে, তাহলে কেন সেই নির্বাচনে আপনি কেন মেয়র মানে পদে থাকবেন বা কেন আসবেন? তাই আমি বলছি যে দুইটা দাবি কিন্তু একটা লজিক আছে। আচ্ছা, তো আমার মনে হয় আদালত যেহেতু আজকে আপনি জানেন যে আদালতে এটা নিয়ে একটা রায় দিবে, আমরা না এখন যেহেতু আদালতের দিকে আমাদের তাকিয়ে থাকা ছাড়া এটার উপায় নাই। তো আমরা চাই যে ঢাকা নগরী যেন এইরকম মানুষের যে একটা, আপনি যদি ঢাকার একটা জায়গাকে বন্ধ করেন তাহলে কিন্তু সামগ্রিক পুরো শহরে মানুষ একটু কষ্ট ভোগ করে, দুর্ভোগ। আসলে কিন্তু গত কয়েকদিন এই সব কারণে একটা দুর্ভোগের মধ্যে আছে আমরা সবাই। দুর্ভোগ না, গত কয়েকদিন ধরে বৃষ্টি, তারপরে আবার যানজট, সাধারণ মানুষ যে কি পরিমাণ দুর্বিষহ যন্ত্রণায় আছে এটা ফিল করি আমরা। হ্যাঁ, এই জন্য আমরা চাই যে এটা একটা সমাধান, এবং যে রায় দেবে আমার মনে হয় সবাই রায়টা মেনে নিয়ে সেদিকে অনেক ধন্যবাদ। আমরা চাই যে একটা সমাধান ঘটুক, এই ঢাকা অচল করে দেওয়ার ঘোষণা বা অচল কেন হবে, অচল করতে দেবার পরিস্থিতি যেন তৈরি না হয়। আমি আরেকটু বিষয় বলি যে এটা সরকারের আমি ক্রিটিসিজম করছি না, আমি বলছি যে সরকারের বাংলাদেশে দেখেন যে আমি বলছি যখন একটা অযৌক্তিক আন্দোলন হচ্ছে বা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে, রাস্তা ব্লকেট করছে এবং হচ্ছে সেটা সারা ঢাকা শহরে 2 কোটি মানুষ বসবাস করে, তাদের একটা যন্ত্রণার জায়গা তৈরি হচ্ছে। এই জায়গাতে সরকারকে আমি বলবো যে সরকারের জায়গা থেকে আইন শৃঙ্খলা তাদের আর কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। কঠোর আমি দ্যাট মিনস আপনি তাকে যে মারবেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি একটা জায়গায় এমন জায়গায় বসতে দিবেন না যেখানে বসলে আসলে পুরো ঢাকা শহরের মানুষ অচল হয়ে যায়। আপনি সরকারের কথা বললেন, একটা খুব জরুরি বৈঠক হয়েছে গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক। যেহেতু আপনি একদম কাছাকাছি কাজ করেন সাংবাদিকতার, একটু জানতে চাই কি আলোচনা হলো? ভাই জানেন যে গতকাল যে বৈঠকটি হয়েছে এটা আপনি বলতে পারেন যে সাম্প্রতিক সময় এই যে আন্দোলন, যে আমরা যে আন্দোলনের কথা বলছি, নানা জায়গায় লোকজন বসছি, আমার কাছে মনে হয়েছে সরকারের এটাও একটা মানে প্রেক্ষিত ছিল যে কিভাবে একটা সুন্দরভাবে একটা স্থিতিশীল একটা নিরাপদ পরিবেশ সব জায়গায় রাখা যায়।
তো এই যে ওই গতকালের বৈঠকে কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে বৈঠকটি হয়েছে, সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের যে যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, সেনা প্রধান সহ এবং মানে অন্যান্য শীর্ষ কর্মকর্তারা ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর। তো ওখানে বেসিক্যালি আলোচনা হয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা, আমরা যতটুকু জানতে পেরেছি, উনি কিন্তু এই সাম্প্রতিক সময়ে মানে আন্দোলনের প্রসঙ্গ এসছে এবং হচ্ছে উনি পুলিশের বা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর মানে কি তারা কিছু কিছু জায়গায় খুব ভালো এটা আন্দোলনটাকে করেছে, এটা প্রশংসা করেছেন। কিন্তু উনি যেটি বলার চেষ্টা করেছেন যে সারা দেশে, শুধু ঢাকা নয়, ঢাকার পরিস্থিতি তো আসলে একটু ডিফারেন্ট, যেহেতু আমরা যেটা আলোচনা করছিলাম, ঢাকার বাইরেও যেন এই মানে কোনো বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয়, একটা স্থিতিশীল একটা নিরাপত্তার সাথে যেন একটা আমরা যেটি আলোচনা করছিলাম যে এটা মানুষের জন্য যন্ত্রণাভোগ নয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেখানে আলোচনা হয়েছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, যেটা আপনি যেহেতু মানে দীর্ঘদিনের এই আমাদের সাংবাদিক কমিউনিটির একজন সিনিয়র মানুষ, আমরা কিন্তু চারিদিকে এক ধরনের গুজব শুনছি, নানা রকমের বড় থেকে শুরু করে ছোট গুজব। তো এই গুজব কিন্তু আসলে যাই বলেন, এটা কিন্তু অনেক সময় খুব খারাপ পর্যায়ে নিয়ে যায়। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে গুজবের বিষয়টাও নিশ্চয় সেখানে আলোচনা হয়েছে, কারণ আপনি দেখবেন যে বড় বড় গুজব পাচ্ছি, হ্যাঁ, হঠাৎ করে যে এটা হচ্ছে এটা হচ্ছে। তো এইগুলো নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম তো যদি আপনি সক্রিয় থাকেন, তাহলে কোনটা সংবাদ কোনটা আসল আপনার কনফিউজ হতে হবে। আমি একটু আগে আপনাকে একটা তথ্য দেখাচ্ছিলাম, মাননীয় প্রধান উপদেষ্টার বরাত দিয়ে দেওয়া হয়েছিল, তো আপনি সেটা বলছিলেন যে না না এটা একদমই ঠিক না, ঠিক না। রাজনীতি, নির্বাচন কবে হবে, জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এখন এটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলছে। এবং বিএনপি থেকে বলা হচ্ছে যে বিশেষ করে সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছনের পায়তারা চলছে, মির্জা ফখরুল সাহেব বলেছেন। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে না স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, এই এনসিপি এবং এই দুই দলের মধ্যে একটা কি বলবো টানাপোড়েন বোধ করে চলছে। আজকে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করবে এবং তারা স্থানীয় সরকার নির্বাচন দাবি করছে আগে। তাহলে কি মনে হয় এই রকমের টাল মাটালের মধ্যে কি আদৌ নির্বাচনের সম্ভাবনা? আমি এভাবে বলতে চাই যে বিএনপি এবং এনসিপি তাদের যে দাবি, বিএনপি যেমন বলছে যে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রুটম্যাপ দেওয়ার কথা বলছে, আবার এনসিপি দাবির মধ্যে একটা বড় বিষয় যে আপনি যেটি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচন। আমি মনে করি যে দুইটা রাজনৈতিক দল, এই দুইটা তারা রাজনৈতিক দল হিসেবে দাবি করতে পারে, এবং আমি এই দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলবো, একজন সংবাদকর্মী হিসেবে বলবো যে দুইটা দাবিও আমি মনে হয় এটা সরকারের বিবেচনায় নেওয়া প্রয়োজন। যেমন হচ্ছে জাতীয় ওই যে বিবেচনায় নেওয়ার কথা বলছেন, আপনি বলছেন এক কথা, আমি বলছি আরেক কথা, তাহলে সরকার কোনটা না, আমি বলছি এটা যেমন হচ্ছে, আমি সেটাই বলছি যে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন, উনি সারা পৃথিবীতে একজন সমাদৃত মানুষ, সারা পৃথিবীর মানুষ ওনাকে শ্রদ্ধা করে। উনি জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ কিন্তু উনি দিয়েছেন, দেননি এটা বলবো না, দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বলেছেন যে 2026-এর ডিসেম্বর থেকে জুন। এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আরো সুনির্দিষ্ট এক্স্যাক্টলি একটা ডেট বা তো আমার মনে হয় যে বিএনপি তো তার রাজনৈতিক দাবি কিন্তু করতেই পারে, এবং সরকার এটা নিয়ে মানে আমি বলছি যে এটা নির্বাচনের পরিবেশ তো আসলে হঠাৎ করে এক মাসে করা যায় না। আমি বলছি যে একটা যদি স্মুথলি আগামী একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন করা যায়, এই জন্য রাজনৈতিক দলগুলোর যে, এবং আপনি জানেন যে আমাদের যে একটা ঐক্যমত্য কমিশন রয়েছে, সেখানেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কিভাবে কি করা যায়। আর এই আমি একটু স্থানীয় সরকার নির্বাচনের কথা বলবো, আমি ব্যক্তিগত অভিমত আমার এটা, যে যেহেতু এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এবং প্রশাসন নিশ্চয় একটা নিরপেক্ষভাবে কাজ করবে, এবং আপনি যদি দেখেন যে তৃণমূলের যে মানে স্থানীয় সরকার নির্বাচনের যে স্থানীয় সরকার ব্যবস্থা, যেটা যদি আপনি একটা ইউনিয়ন পরিষদের কথাই বলেন, আপনি যদি এখন একটা ইলেকশন হয়, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একটা রাজনৈতিক সরকারের তুলনায় এখন হলে কেউ একটা ভালো মানুষ বা একজন হয়তো বিএনপির একজন যিনি হচ্ছে বিএনপির মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বা সাধারণ ভোটারের কাছে গ্রহণযোগ্য, আপনি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে? আমি পক্ষে বলতে আমি বলছি যে স্থানীয় সরকার, আপনি এই সরকারের হয়তো পুরো সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয়, কিন্তু আমি বলছি যে এই সরকার তো একটা শুরু করতে পারে। হ্যাঁ, দেখা যাক কি দাঁড়ায়। আমরা একেবারে শেষের দিকে, খবরের কাগজের শিরোনাম হয়েছে ঢালাও মামলা গ্রেপ্তার, অভিযোগের ভিত্তিতে মামলা হতে হবে, দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণে ঢালাও গ্রেপ্তার, মাঠ পর্যায়ে পুলিশে স্পষ্ট নির্দেশনা যাচ্ছে না। আরেকজন বিশেষ করে মাহবুবউদ্দিন খোকন বলেছেন ঢালাও মামলা দিয়ে মামলা জট বাড়ানো উচিত নয়। ঠিক একই সঙ্গে চিত্রনায়িকা ফারিয়া, তাকে গ্রেপ্তার করলো, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। সবকিছু মিলে কি মনে হয় কি হচ্ছে? না, একটা জিনিস আমি বলি যে এই
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পরে আমরা দেখেছি যে অনেকে, এটা কিন্তু আমাদের দেশের একটা জিনিস, যে কোনো জায়গায় কোনো কিছু হলে একটা সুযোগ সন্ধানী গ্রুপ থাকে, যে আপনার সেটা আপনার ব্যক্তিগত রাগ বা আপনার পারিবারিক রাগ থাকতে পারে, আপনি এটা দিলেন। এবং এটা কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছিল যেরকম হচ্ছে, সরকার কিন্তু এটা অস্বীকার করে নাই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল এটা হচ্ছে, এবং সরকার এটাকে মানে মামলাটা হচ্ছে, কিন্তু মামলাটা অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি জি, প্রিয় দর্শক, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই আপনারা শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল আবারও নিশ্চয়ই কথা হবে। খোদা হাফেজ।